নমস্কার। আজকের ভিডিওতে আমরা এরে নিয়ে আলোচনা করব। তো এরে নিয়ে আলোচনা করার আগে আমরা একটা ভেরিয়েবল নিয়ে আরেকটু প্রাথমিক জিনিস জানবো। যেমন আমি এইচ ইজ ইকুয়ালস টু 19 নামে একটা ভেরিয়েবল বানাইছি। পরবর্তীতে সেটাকে %d ব্যাকস্ল্যাশন এইচ দিয়ে এভাবে প্রিন্ট করে দিছি। তারপর যদি কোডটা রান করে আপনাদেরকে আউটপুট দেখাই 19 চলে এসেছে। এখন আমরা চাইলে একটা কাজ করতে পারি। প্রথমে ইন্ট এইচ পরে এইচ ইজ ইকুয়ালস টু 19 এভাবে বানিয়ে দিতে পারি। ঠিক আছে, এত কোনো অসুবিধা নেই। প্রথমে আমরা ডিক্লেয়ার করছি এইচ নামে একটা ভেরিয়েবল বানাইছি, তার ডেটা টাইপ সেট করছি ইন্টিজার। পরে আমরা এইচ নামক ভেরিয়েবলের মধ্যে ডেটা 19 স্টোর করে দিছি। পরবর্তী লাইনে আমরা এটা প্রিন্ট করে দিছি। আমরা চাইলে এইভাবেও করতে পারি। আচ্ছা, এর ক্ষেত্রে এই বিষয়টা অনেক কার্যকর, তাই আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো এখন আসেন আমরা এরে নিয়ে আলোচনা করি। এরে জিনিসটা কি? এখন আমার কাছে 1 2 3 4 5 হিজিবিজি আরও কোনো ডেটা আছে। এখন এই ডেটাগুলোকে আমার স্টোর করে রাখতে হবে, এমন পদ্ধতিতে স্টোর করে রাখতে হবে যেন আমি খুবই কনভিনিয়েন্স একটা ওয়েতে তাদেরকে পুনরায় অ্যাক্সেস করতে পারি। এখন কী করব? একটা তো সবচেয়ে খাটিয়া পদ্ধতি হলো ইন্ট এ নামে একটা ভেরিয়েবল বানালাম, পরে ইন্ট বি নামে আরেকটা ভেরিয়েবল বানালাম, তার মধ্যে স্টোর করলাম। মানে এইভাবে স্টোর করে যেতে থাকবো। এটা হলো সবচেয়ে খাটিয়া পদ্ধতি, কারণ এতে আমার যদি 100টা ডেটা স্টোর করার দরকার হয়, আমার 100টা ভেরিয়েবল বানানো লাগবে। এতটা বানানো এটা মানুষের পক্ষে সম্ভব কিনা আমি ভাবতেছি। আচ্ছা, এটা যদি সম্ভব হয়, 1 মিলিয়ন যদি ডেটা স্টোর করে রাখা দরকার হয়, যেমন ফেসবুকে তো অনেক ইউজার, তো 1 মিলিয়ন ডেটা যদি স্টোর করে রাখা দরকার হয়, তাহলে কি আমি 1 মিলিয়ন ভেরিয়েবল বানাবো? তো আমার কোডের সাইজই হয়ে যাবে 1 মিলিয়ন লাইন। পরেই না আমি লজিক লিখবো, তো লজিক লিখতে তো আরও কোড লাগবে, তাহলে তো মানে বিষয়টা খুবই ভয়ঙ্কর হয়ে গেল। তাই আমরা যে বিষয়টা ইউজ করি, যে ধারণাটা ইউজ করি, সেটা হলো এরে। এরেটা কেমনে বানায় তা আমি একটা উদাহরণ দিই, তারপর আমি এক্সপ্লেন করবো। যেমন আমি ইন্ট, তারপর আমি রোলস, এরপর এভাবে দিয়ে বা এটার নাম রোলস না রেখে মার্কস রেখে, মার্কস মানে আমি 5 জন স্টুডেন্টের মার্ক স্টোর করছি। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে 45, 34, 22, 47, 28 এই তাদের প্রাপ্ত নম্বর 50 নম্বরের পরীক্ষা। আচ্ছা, তো আমরা প্রথমে কী করবো? প্রথমে আমরা বলে দেবো কোন ধরনের এরে বানাতে চাই। আমরা বলছি ইন্ট ধরনের এরে বানাতে চাই। এরপরে এরের নামটা দিছি। এরপরে দিছি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে কতগুলো উপাদান এরের মধ্যে থাকবে। আমরা বলছি 5টা উপাদান এরের মধ্যে থাকবে। তারপর ইকুয়াল সাইন দিছি। এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা উপাদানগুলো ক্ষমা দিয়ে লিখে দিচ্ছি। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যদি ইন্ট দিই এখানে, তাহলে প্রত্যেকটা ডেটা ইন্টিজার হতে হবে। এখানে আমি কোনো ডেটাকে পণ্ডিতি করে পাকনামি করে এরকম একটা 4.7 মানে দশমিক সংখ্যা বানাই দিব, এটা করতে পারবো না। প্রত্যেকটাকে ইন্টিজারই হতে হবে। যদি এখানে আমি ফ্লোট লিখতাম, ইনকেস যদি আমি এটা ফ্লোট লিখতাম, তাহলে প্রত্যেকটা ডেটাকে এখানে ফ্লোট হতে হতো। মানে আমাকে এখানে ম্যানুয়ালি প্রত্যেকটাকে ফ্লোট বানায় নিতে হতো। তো আমি এখানে যা বলবো প্রত্যেকটা ডেটাকে সেই ধরনের ডেটাই হতে হবে, তা না হলে বিপদ আছে, এরর মারবো। আচ্ছা, তো এইটা মূলত একটা পদ্ধতি এরে বানানোর জন্য। ঠিক আছে, আরও কিছু পদ্ধতি আছে। আমরা চাইলে এখানে 5টাকে মুছে দিতে পারি, সে অটোমেটিক ডিটেক্ট করবে এই জিনিসটা, পরে অটোমেটিক ডিটেক্ট করবে যে এরেটা 5 সাইজের হবে, মানে সে 5টা ডেটা স্টোর করতে পারবে, 5টা ইন্টিজার ডেটা স্টোর করতে পারবে, তাই সে সাইজ হিসেবে অটোমেটিক নিজেই ক্যালকুলেশন করে 5 নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা বিষয় আছে, এরে বানানো আরও একটা পদ্ধতি আছে, সেটা আমরা পরে আলোচনা করবো। আপাতত আপনারা বুঝতে পারছেন, একটা হলো এভাবে সাইজ দিয়ে, আর একটা হলো সাইজটা মুছে এভাবে বানাতে পারি। সাইজ মুছলে কী সুবিধা? সাইজ মুছলে আমি ইচ্ছা মতো পরে আরও যোগ করতে পারবো। ঠিক আছে, আরও ইচ্ছা মতো যোগ করতে পারবো। এর মধ্যে এমন কোনো নিয়ম নাই যে ডুপ্লিকেট জিনিস আসতে পারবে না, ডুপ্লিকেট জিনিসও আসতে পারবে। আচ্ছা, তো এখন আমরা দেখবো কীভাবে এর যে উপাদানগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করা যায়। একটা বিষয় মাথায় রাখবেন, প্রোগ্রামিংয়ে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গণা 0 থেকে শুরু হয়। ঠিক আছে, তার মানে এটা হলো 0তম উপাদান, এটা হলো প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান, চতুর্থ উপাদান, পঞ্চম উপাদান, ষষ্ঠ উপাদান। বুঝছেন যে প্রথমটা হলো 0তম, পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এখন যদি আমরা প্রথম উপাদানকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা লিখব printf %d, যেহেতু ইন্টিজার ডেটা আছে, তারপর আমরা বলবো যে মার্কসের 0তম ডেটা। ঠিক আছে, মার্কসের 0তম ডেটা মানে এইটাকে আমাকে দাও। কারণ যদি কোডটা রান করে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন 45 চলে আসছে। এখন এইভাবে কেন লিখলাম? মার্কস একটা এর নাম,
এর মধ্যে কয়টা ডেটা আছে 1 2 3 4 5 6 7টা ডেটা আছে। তারপর আমি বলছি যে 7টা ডেটা থেকে তুমি আমাকে প্রথম ডেটাটা তুলে দাও। তো প্রথম ডেটা হচ্ছে 45, তো 45 তুলে দিয়ে দিচ্ছে, শেষ। তারপর এখানে যেহেতু ইন্টিজার, তো ইন্টিজার ডেটা হিসেবে এখানে চলে আসছে, এই পার্সেন্টেজ ডি এর জায়গায় 45 চলে আসছে, তারপর এটা প্রিন্ট হয়ে গেছে, শেষ। আউটপুট হিসেবে চলে আসছে, সিম্পল। এখন আমি যদি এই প্রথম উপাদান, মানে এটা তো প্রথম উপাদান, আমাদের মুখের ভাষায় প্রথম উপাদান, কিন্তু কম্পিউটারের ভাষায় এটা 0তম উপাদান। আর কম্পিউটারের ভাষায় যদি প্রথম উপাদান প্রিন্ট করতে চাই তাহলে আমরা এখানে 1 লিখতে হবে। আমাদের ভাষায় সেটা দ্বিতীয়তম, কিন্তু কম্পিউটারের ভাষায় এটা প্রথম উপাদান। এখন যদি কোডটা রান করে আপনাদেরকে দেখাই, এই দেখেন আউটপুট 34 চলে আসছে, শেষ। কীভাবে চাইলে আমরা উপাদান অ্যাক্সেস করতে পারি। এখন যারা একটু মানে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন বা অ্যাডভান্স থিঙ্কিং করতে পারেন, আপনারা বুঝতে পারছেন যে আমরা ফর লুপ দিয়ে এটাকে খুব সহজে প্রত্যেকটা ডেটাকে অ্যাক্সেস করতে পারি। তো কী করবো, আমরা লিখবো ফর ইন্ট I is equals to 1, I less than equals to 7, I plus plus। তারপর আমরা বললাম যে প্রিন্টে %d \n মার্কস, পরে I লিখলাম, পরে একটা সেমিকোলন দিলাম। কী হলো এখানে জানেন, আয়ের ভ্যালু প্রথমে 1 হবে, পরে কন্ডিশন চেক করবো 1 কি সাথে সে ছোটো, তারপর এই লাইনে ঢুকবে, তারপর এখানে আয়ের যে মানটা সেটা কিন্তু 1 থাকবে, তাই না? তো এখানে 1 হবে। তো আমার এখানে আসলে 1 দেওয়া উচিত ছিল না, আমার এখানে 0 দেওয়া উচিত ছিল, আর এটাকে এভাবে করা উচিত ছিল। কী চেঞ্জ করলাম, যে প্রথমে আয়ের ভ্যালু 0 হবে, এখানে কন্ডিশন চেক করবে 0 কি সাথে সে ছোটো, হ্যাঁ, তাই এখানে ঢুকে মার্কস আয়ের জায়গায় 0 বসবে, তাহলে মার্কসের প্রথম উপাদান 45 এখানে প্রিন্ট হয়ে যাবে, পরে এখানে যাবে আয়ের ভ্যালু বাড়বে 1 হবে, আবার কন্ডিশন চেক হবে 1 কি সাথে সে ছোটো, হ্যাঁ সত্য, তো পরে এখানে আসবে মার্কসে আয়ের জায়গায় 1 বসবে, মানে এই উপাদানটা আসবে, এটা এখানে প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে একটা করে 47 পর্যন্ত উপাদান প্রিন্ট হবে। দেখেন এই যে 47 পর্যন্ত সবগুলো উপাদান একটা করে প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন হলো আমরা 0 থেকে কেন শুরু করলাম। দেখেন 0 থেকে যদি শুরু না করতাম তাহলে তো আমাদের যে প্রথম উপাদান সেটা তো মিস হয়ে যেত, কারণ কম্পিউটার তো ইন্ডেক্সিং গণনা শুরু করে 0 থেকে, তাই না? তো এই কারণে আমরা 0 দিছি। 0 দেওয়ার কারণে এই লাইনটা যখন এক্সিকিউট হয়েছে তখন আয়ের জায়গায় 0 চলে আসছে, যার কারণে 45 প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি ইকুয়াল দিতাম তাহলে কী হতো? এখন একটা বিশেষ ঘটনা ঘটতো। দেখেন এখানে 0 আসছে, 0 কেন আসলো? আসলে আই যখন লেস দেন ইকুয়ালস টু দিই তাহলে সে 7 পর্যন্ত চলে, মানে এখানে আয়ের মান 7 আসে। এখন যদি আমরা 0 থেকে গণনা শুরু করি, 0 1 2 3 4 5 6, 7-এ তো কিছু নাই, এই কারণে সে একটা গার্বেজ ভ্যালু দিছে। এই গার্বেজ ভ্যালুটা এখানে 0 দিছে। সবসময় যে 0 হবে তা না, অন্য যে কোনো কিছু হইতে পারে। তো এখানে আমার কম্পাইলার রেপ্লিট যেহেতু একটু উন্নত মানের মডার্ন কম্পাইলার, তাই বারবার 0 দিতেছে, কিন্তু সবসময় 0 আসবে না। আচ্ছা, যারা গার্বেজ ভ্যালুটা বুঝতেছে না তাদের ক্লিয়ার করার জন্য আমি একটু নিচে লিখে দেখাই। আমি ইন্ট এইচ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কিন্তু এই ভেরিয়েবলের কোনো ভ্যালু অ্যাসাইন করছি না। এখন আমি বললাম যে প্রিন্টের %d \n এইচ। এখন দেখেন এই যে তো কোনো ভ্যালুই অ্যাসাইন করিনি, তাহলে সে কী করবো? সে একটা গার্বেজ ভ্যালু দিবে। যে কোডটা রান করে দেখাই, এই দেখেন একটা গার্বেজ ভ্যালু আমাকে দিয়ে দিচ্ছে। এটার মান যে প্রত্যেকবার সেম থাকবো তা না, একবার একরকম ভ্যালু গার্বেজ ভ্যালু আমাকে দিয়ে দিবে, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে একই গার্বেজ ভ্যালু দিচ্ছে। তো এর নিয়ে মূলত এর চেয়ে বেশি আলোচনা আমাদের লেভেলে করা নাই, এতটুকু জানলেই এনাফ। এরপরও আমরা আরও কিছু বিস্তারিত জানবো, যেটা আমাদের একটু অ্যাডভান্স লাগবে, বা আমাদের যে মাহবুবুর রহমান স্যারের বইটা আছে সেটা পড়তে অনেক সুবিধা হবে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আপাতত এতটুকুই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ।